ঝিলকে বিয়ে করে নিয়ে আসতেই চমকে গেল সাক্ষ্যর মা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাক্ষ্য তো বর বেশে রেডি হচ্ছে। এরপরেই সাক্ষ্যর বোনেরা বলে, সত্যি দাদাভাই, আজ তোকে দেখতে দারুণ লাগছে। আগের বিয়েটা তোর কিভাবে হয়েছিল আর এই বিয়েটা তোর কিভাবে হচ্ছে, কতটা পার্থক্য, তাই না? আর মেয়েটা চৈতিদির মতন মেয়ে সত্যি হয় না। চৈতিদি খুব ভালো মেয়ে, দেখবি তোকে খুব ভালো রাখবে। এরপরই সাক্ষ্য বলে, জানি তো, সময় আসলেই দেখা যাবে কে কাকে ভালো রাখে আর কে কাকে খারাপ রাখে। এরপরে ঋষভ বলে, সত্যি দাদাভাই, আজ কিন্তু একদম তোকে দারুণ লাগছে। তখনই সাক্ষ্য বলে, তাই নাকি? তাহলে তো বলতে হবে সত্যি আজকে ভালো মানিয়েছে আমাকে, কি বল? এর মধ্যেই ছুটি আন্টি বলে, এই তো আমাদের সাক্ষ্য রেডি হয়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে। এবারে টোপর আর মালাটা পরলেই পুরো বর মনে হবে। সত্যি সাক্ষ্য, দেখতে দেখতে তোমার বিয়ের দিনটা তাহলে চলেই এলো, আর কিছুক্ষণ পরেই তোমার বিয়েটাও কমপ্লিট হয়ে যাবে। তখনই সাক্ষ্যর এক বোন বলে, আচ্ছা দাদাভাই, বলছি যে তোর এই আংটিটা তো তোকে পরতে কোনোদিনও দেখিনি। তখনই সাক্ষ্য বলে, এটা তো ছুটি আন্টি আজকে আমাকে গিফট হিসেবে দিয়েছে। তখনই বোন বলে, বাহ, খুব সুন্দর লাগছে আংটিটা দেখে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তখনই ছুটি আন্টি বলে, তুইও যখন বিয়ে করবি তখন তোকে ঠিক এরকমই একটা উপহার আমি দেব, যেটা তোর খুবই পছন্দ হবে, মিলিয়ে নিস আমার কথা। কিন্তু সাক্ষ্যর বোন বলে, না, আমি যাকে ভালোবেসেছিলাম তাকেই যখন বিয়ে করতে পারলাম না, আমি আর গিফট নিয়ে কী বা করবো? আমি আর কখনো বিয়েই করব না। এটা শোনার পর ভ্রমর বলে, কেন রে, বিয়ে করবি না কেন? একজনকে ভালোবেসেছিলিস বলে আর কখনোই যে কাউকে বিয়ে করবি না এমনটা কেন ভাবছিস? তখনই সে বলে, যা বলেছি তা একদম ঠিকই বলেছি। যেদিন সেই ছেলেটাকে আবার নিজের করে পাবো তখনই বিয়ে করব, তার আগে নয়। ভ্রমর তখন বলে, সেই ছেলেটা তো এখন অন্য কারোর হয়ে গেছে, তুই তাকে পাবি কি করে? তখনই সাক্ষ্যর বোন বলে, পাবো, ঠিক পাবো, চিন্তা করিস না, একদিন না একদিন পাবোই পাবো। আসলেই সেই ঋষভের কথাই বলতে থাকে। ঋষভকেই তো ভ্রমর নিজের করে করতে চাইছে, কিন্তু যেটা আর এক বোনের একদমই পছন্দ হচ্ছে না। অন্যদিকে দেখা যায় সাক্ষ্য তো রেডি, অন্যদিকে ঝিলও রেডি। ঝিল তখন বলে, আমার ওখানে যেতে খুব অস্বস্তি হচ্ছে, মনে হচ্ছে যেন যাব না, কিন্তু আমি সাক্ষ্যবাবুকে কথা দিয়েছি, না গেলেও তো হবে না, ওনার জন্যই আজকে যাব, না হলে যাওয়ার কোনো রকমের কোনো ইচ্ছাই আমার নেই। আমার খুব নার্ভাস লাগছে, আমাকে ওখানে দেখে কে আবার ঠিক কিভাবে রিয়াক্ট করবে। বন্ধুরা বলে, তুই এত ভাবছিস কেন বলতো? তোকে তো ইনভাইট করেছে আর তোকে যেতেও বলেছে বারবার করে, তো তুই কেন যাবি না? শোন, একটা কথা মাথায় রাখবি, যেখানে সাক্ষ্যবাবু তোর পাশে আছে সেখানে তুই কাউকে ভয় করবি না। সাক্ষ্যবাবুকে নিজের মনের কথা খুলে বলবি, দেখবি সাক্ষ্যবাবু তোর পাশে এসে দাঁড়াবে। আমরা ছেলেটাকে ভুল চিনেছিলাম, আসলে এই ছেলেটা খারাপ নয়, ছেলেটা ভালো, আর সেই প্রমাণ বারবার পেয়েছি। এর মধ্যেই সাক্ষ্য তো রেডি হয়ে গেছে। ছুটি আন্টি বলে, চলো, তোমাকে তো একটুখানি গাড়ি করে আগে নিয়ে যাবে, যাতে তুমি ওখান থেকে আবার এসে দাঁড়াতে পারো চৌকাটে, তারপরেই বরণ করবে, এমনই কথা হয়ে রয়েছে। তখনই সাক্ষ্য বলে, আবার গাড়ি করে আমাকে যেতে হবে? এটা আবার কোথাকার নিয়ম? বাড়িতে সব কিছু হলেই তো খুব ভালো হতো। ছুটি আন্টি বলে, আসলে সবটাই তো এত কাছাকাছি, তাই ছেলেপেলেরা মজা করতে পারছে না, সেই জন্যই এই সিদ্ধান্তটা নিয়েছে আর কি। আশা করি তোমারও খুব একটা খারাপ লাগবে না, তুমি চলো আমাদের সাথে, তাহলে দেখবে ভালো লাগবে। এরপর সাক্ষ্য বেরিয়ে এসেছে। সাক্ষ্য বেরিয়ে আসতেই ঢাক ঢোলের আওয়াজটা আরও বেশি করে পাওয়া যায়। বিয়েতে ঢাক এনেছে। আর তখনই ছোটকা বলে, আমি জানি তোমরা সবাই মিলে ভাবছো বিয়েতে ঢাক কেন, আসলে সাক্ষ্যর বিয়েটা তো বেশ নতুন করে একটা হচ্ছে, সেই জন্যই ভাবলাম একটু নতুনত্ব কিছু করা যাক। আর নতুনত্ব করতে গিয়ে এটাই একটু চেষ্টা করলাম নতুনত্ব করার। আজ তো আমরা দারুণ ফাটিয়ে এনজয় করব, ঢাক বাজবে, ঢোল বাজবে, আর আমাদের সাক্ষ্য গ্র্যান্ড ভাবে বড় হয়ে আসবে, এটা তো ভাবতেই কেমন একটা লাগছে। তখনই রেগে যায় সাক্ষ্যর বাবা আর বলে, আমার না এগুলো একদমই ভালো লাগছে না। কেনই বা ভালো লাগবে? কিছুদিন আগেই একটা মেয়েকে বিয়ে করে এনেছিল সাক্ষ্য, আর তাকে তোমরা যা না তাই বলে অপমান করে এই বাড়ি থেকে বার করে দিয়েছো। সে সমস্ত কথা মনে পড়লেই আমার খুবই খারাপ লাগছে। এরপরই শতরূপা বলে, দাদা, আজ যে নেই তার কথা মনে রেখে কী বা হবে, যে আছে তার কথা মনে রাখুন না।
আজ তো চৈতির সাথে সাক্ষর বিয়ে। আজ আমরা অনেক এনজয় করব, অনেক ভালোভাবে থাকব, সবাই মিলে হই হুল্লোড় করব। কিন্তু এভাবে যদি আপনি বাধা দিতে থাকেন তাহলে তো খুব চাপের হয়ে যাবে না। সেই জন্যই বলছি আজ আমরা পিছনের দিকে আর তাকাবো না। যা হওয়ার হয়ে গেছে, আর এখন যা হবার সেটাই হবে। তাই আমার মনে হয় আমরা যদি হই হুল্লোড় করতে পারি, আনন্দ করতে পারি, এর থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। ঠিক সেই মুহূর্তেই এই সমস্ত দেখার পরে ছুটি আন্টি বলে, চলো তাহলে আমরা বেরিয়ে যাই। এর মধ্যে সাক্ষর বাবা বলে, ছুটি তুইও যাবি? না মানে তোকেও আমি চিনতে পারছি না। তোরা যে এত তাড়াতাড়ি কী করে বদলে গেলি সেটাই আমি বিশ্বাস করে উঠতে পারছি না। তখনই সাক্ষর মা বলে, কেন করতে পারছো না? আমার ছেলের বিয়ে, আর এই দিনটা তো জীবনে বারবার আসবে না। আমার ছেলের বিয়েতে সবাই তো চাইছে আনন্দ করতে। পুরনো কথা মনে রেখে কষ্ট পাবে কেন, সেটা অন্তত তুমি বোঝো। তখনই সাক্ষর বাবা বলে, এত তাড়াতাড়ি যে সব কিছু সবাই বেমালুম ভুলে যাবে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। সাক্ষ্য বলে, বাবা তুমি একদম চিন্তা করো না, সব ঠিক করা আছে, যা হবার তাই হবে। সাক্ষর বাবা তখন বলে, না মানে আমি তো আজকাল তোমাকেও চিনতে পারছি না, এতটা পরিবর্তন যে তোমাকেও কেমন একটা নতুন লাগছে। এদিকে ঝিল চলে এসেছে বিয়ের মণ্ডপে, চৈতিও হাজির হয়ে গেছে। কিন্তু সবাই তো একেবারে ঝিলকে দেখে অবাক। যে ঝিল নাকি ব্যাঙ্গালোরে গেছিল সে আবার কলকাতাতে ফিরে এলো কি করে? এটাই যেন সবার মনে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সাক্ষ্যই যে সব কিছু ঠিক করেছে সেটা এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি। কিন্তু বিয়ের মণ্ডপে সাক্ষ্য চৈতিকে বিয়ে করার বদলে ঝিলকেই কিন্তু সিঁদুর পরিয়ে বিয়ে করছে। আর যা দেখার পর চৈতি থেকে শুরু করে সাক্ষ্যর মা বাবা সবাই রীতিমতো অবাক হয়ে যায়। কিন্তু সাক্ষ্য জানতো সে কি করবে, আর সেটাই সে করেছে।